ইউজিসি নেট জুন 2024, এখানে অনেকটাই পরিবর্তন আসছে। সবচেয়ে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মোড অফ এক্সামিনেশন। এতদিন পর্যন্ত এক্সাম হতো সিবিটি মোড অনলাইনে, তো এবার থেকে প্যাটার্ন চেঞ্জ হলো। দ্য এক্সামিনেশন শ্যাল বি কন্ডাক্টেড ইন ওএমআর বেসড মোড অনলি। মানে একদম সহজ কথায় বলে দিয়েছে, এটা পেন পেপার বেসড। ওকে, পেন পেপার বেসড এক্সাম হচ্ছে। কোশ্চেন সেম থাকছে যেরকম আগে থাকতো, পেপার 1 থেকে 50টা, পেপার 2 থেকে 100, এবং মার্কসও সেম, কোনো পরিবর্তন হয়নি, রিমেন আনচেঞ্জ আছে। পরিষ্কার করে এখানে বলে দেওয়া আছে, দেখো, দ্য টেস্ট will consist of 2 paper, both paper will consist of objective type। প্যাটার্নের পরিবর্তন হয়নি, এমসিকিউই থাকছে। there will be no break between paper, এটা কিন্তু পরিবর্তন। সাধারণত এর আগে যখন সিবিএসসি কন্ডাক্ট করতো, ইভেন বিভিন্ন রাজ্যের যে সেট এক্সাম কন্ডাক্ট হয়, দেখবে পেপার 1 এর এক্সাম এবং পেপার 2 এক্সামের মধ্যে অন্তত পক্ষে 15 থেকে 30 মিনিটের কিন্তু ব্রেক থাকে। তার কারণ কি, পেপার 1 এক্সাম হয়ে যাওয়ার পর খাতা তুলে নেওয়া হয়, ইভেন তারপরে আবার পেপার 2 কোশ্চেন দেওয়া হয়। তো এখানে যেহেতু ব্রেক থাকবে না, তোমাকে একটাই কোশ্চেন পেপার দেওয়া হবে এবং অনলি ওয়ান ওএমআর থাকবে, লাইক সিটেট, এবং সেই ওএমআরে 150টা এরকম ফিল আপ করার ঘর থাকবে। তো যেটা কেয়ারফুলি করতে হবে, নিজের রোল নাম্বার এবং ডিটেলস খুব কেয়ারফুলি ওগুলো লিখবে, কারণ অফলাইন এক্সাম এগুলো নিজের দায়িত্বে ফিল করতে হয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, দেখো এখানে নেগেটিভ মার্কিং এর কথা যেটা উঠেছিল, নেগেটিভ মার্কিং যে নেই, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট রেসপন্স। ফর ইচ কারেক্ট রেসপন্স ক্যান্ডিডেট উইল গেট 2 মার্কস। মানে প্রত্যেক কোশ্চেন সঠিক করার জন্য 2 মার্কস পাওয়া যাবে, যেটা আগেও ছিল। যেহেতু অনলাইন এক্সাম হচ্ছে না, কিছু সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, এটাও বলে দিয়েছে যে যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট না করা হয়, তার জন্য মার্কস কাটা যাবে না। যেরকম সিস্টেম হয়তো একদম সেম সিস্টেম রয়েছে। আবার যদি if a question is found to be incorrect and question is dropped, মানে ধরো এটা আগেও ছিল যে কোনো কোশ্চেনে যদি অপশন মিস্টেক থাকে বা কোশ্চেনের মধ্যে কোনো মিস্টেক থাকে, তবে 2 মার্কস সবাইকে অ্যালট করা হবে না, অ্যাওয়ার্ডেড টু অনলি হু হ্যাভ অ্যাটেম্পট দ্য কোশ্চেন। যে ওই কোশ্চেনের অ্যান্সার করেছিল শুধু তাকেই ওই 2 মার্কস দেওয়া হবে। এই নিয়মটা আগেও ছিল। আচ্ছা, যেটা বলছিলাম, তো অনলাইন এক্সাম ছেড়ে যখন অফলাইনে আসছে, দুই ক্ষেত্রেই কিছু সুবিধা অসুবিধা ছিল এবং এখানেও আছে। দেখো, প্রথমে অসুবিধার কথা যদি বলি, তো গোল করা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। এই যে গোল পাকানো না, 150টা কোশ্চেন দেখবে গোল পাকাতে গিয়ে একটা দুটো যদি ভুল করে অন্য অপশানে গোল করা হয়ে যায়, কিছু করার নেই, সেই নাম্বারটা চলে যাবে। মানে এখানে তুমি তোমার মতামত পরিবর্তন করতে পারবে না। যেমন অনলাইন এক্সামে ফ্ল্যাগ থাকে, বা সেখানে তুমি রেসপন্স মার্ক করতে পারো, পরে রিচেক করতে পারো, চেঞ্জ করতে পারো। এখানে সেসব করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। এমনিতেই তো অনলাইন এক্সামে সমস্যা হয়, তো অফলাইনেও মাস্ট হবে, আরো বেশি হওয়ার সম্ভাবনা। কারণ 150টাই গোল পাকাতে পাকাতে না, অ্যাটলিস্ট দেখবে তোমার অন্তত পক্ষে 10 মিনিট সময় চলে যাবে। তুমি 1 মিনিটে ধরো 15টা কোশ্চেনে, সরি 15টা অপশানে গোল পাকাবে। তো কেউ যদি ওটা ফাস্ট করে, এই 10 মিনিটটা কমে 5 মিনিট আসবে, কিন্তু সময় লাগবে। মানে
এত বেশি তাড়াতাড়ি করতে গেলে দেখবে ভুল হয়ে যাওয়ার চান্স আছে, বাইরে যাবে। এটা একটা বড় সমস্যা, বারে বারে ওএমআর এর দিকে তাকাতে হবে আর গোল পাকাতে হবে। সুবিধাও একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডিআই যখন করা হয় অনলাইনে খুব সমস্যা হয়, স্ক্রিন দেখে দেখে করতে হয়। এখানে তুমি টেবিলটা যেহেতু হাতের কাছে পাবে, তুমি ওই টেবিলের ওপরেই প্রয়োজনীয় ক্যালকুলেশন করে নিতে পারবে, যেহেতু ওএমআর বেসড হচ্ছে। প্যাসেজ পড়ার ক্ষেত্রে কিছু সুবিধা পাবে, বারে বারে দেখবে লেফট রাইট আপ ডাউন করতে হতো প্যাসেজ পড়ার ক্ষেত্রে, সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু অসুবিধাও অনেক আছে। অফলাইন এক্সাম মানেই তার সুবিধার থেকে অসুবিধাটাই বোধ হয় বেশি, যেটা সময় বলবে কিভাবে কতটা স্মুথলি এক্সাম কন্ডাক্ট হবে, বা তার কি কি ফেসিলিটি বা তার নেগেটিভ দিক রয়েছে। সাবজেক্ট পেপারের কোড তোমাকে ফর্ম ফিল আপ করার আগে দেখে নিতে হবে। এখানে রিজার্ভেশন বলে দিচ্ছি, দেখো কোয়েশ্চেন লিক, দেখো কোয়েশ্চেন লিক হবে কি হবে না সেটা তো অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে তোমাদের এরকম রেসপন্সিবিলিটি বা কোনো চিন্তা ভাবনা থাকার কথা নয়। সেটা তো বডি দেখবে, যে বডি এক্সাম নিচ্ছে, হ্যাঁ, এক্সিকিউটিং বডি বা এনটিএ, সেটা তাদের রেসপন্সিবিলিটি। এটা নিয়ে তো তুমি চিন্তা করেও কিছু করতে পারবে না, এগুলো তোমাদের হাতে নেই। তো তোমাদের যেটা করতে হবে, পড়ে পরীক্ষা দিতে যেতে হবে, এটাই শেষ কথা। যদি আনফরচুনেটলি কোশ্চেন বেরিয়েও যায়, অবশ্যই কিছু ডিসিশন তারা নেবে, আই থিঙ্ক। এখানে রিজার্ভেশন সিস্টেম যেরকম ছিল বরাবর সেম থাকছে। আচ্ছা, অ্যাপ্লাই করার সময় কেয়ারফুল হতে হবে। এখানে তিনটে স্টেজে অ্যাপ্লাই হবে বা তিনটে পার্টে অ্যাপ্লাই হবে। আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে কোডটা বলে দিই। এটা রেজিস্ট্রেশন পেজ দিয়েছে, যেটা তোমাদের বলেছিলাম যে অ্যাপ্লাই করার সময় অপশন ওরা দিয়ে দেবে, ঠিক সেটাই করেছে। দেখো তিনটে অপশন এখানে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড 3 ওইভাবেই দেওয়া হয়েছে। সার্টিফিকেটের জন্য এখানে লেটার আন্ডারটেকিং, যাদের যাদের সার্টিফিকেট রয়েছে, যদি ফর্ম ফিল আপ করতে চাও তো সার্টিফিকেট রিনিউয়াল করে নেবে, বিশেষ করে এনসিএল এর ক্ষেত্রে প্রয়োজন হয়। আচ্ছা, দেখো এখানে দিয়েছে সাবজেক্ট কোড। জিওগ্রাফির যে সাবজেক্ট কোড, এটা 80। ওকে, পোস্ট গ্রাজুয়েশন লেভেল অ্যান্ড দেয়ার কোড। এখানে জিওগ্রাফির কোড দেখো 887। আমাদের রাজ্যের কোড দিতে হবে 37। ফর্ম ফিল আপ করার সময় তুমি অটোমেটিক এগুলো সিলেক্ট হয়ে যাবে, এগুলো নিয়ে সমস্যা নেই। এখানে কিভাবে নর্মালাইজেশন হবে বা শিফট এক্সাম হলে কি হবে, তার ক্যালকুলেশন প্রসিডিওর কি হবে, সেগুলো সম্পর্কে দিয়েছি। এগুলো এখন দেখার তোমাদের প্রয়োজন নেই। লিস্ট অফ দ্য এক্সাম সিটি, এখানে পশ্চিমবঙ্গ নিচে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। যেহেতু অফলাইন এক্সাম, অনেক এক্সট্রা সেন্টার পাবে। দার্জিলিং রয়েছে, দুর্গাপুর, হুগলি, হাওড়া,
জলপাইগুড়ি, কল্যাণী, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর অ্যান্ড শিলিগুড়ি। আরো দুটো রয়েছে, সাউথ 24 পরগনাস অ্যান্ড সিউড়ি, পাশাপাশি কোডগুলোও দেওয়া রয়েছে। যেটা তোমাদের বলার, দেখো অ্যাপ্লাই করার সময় তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। চারটে এক্সাম সেন্টার দিতে পারবে। এই দেখো, অ্যাপ্লাইড ফর এখানে তিনটে অপশন থাকবে। পিএইচডি অনলি থাকবে, লেকচারশিপ অ্যান্ড পিএইচডি, ওটা ক্যাটাগরি 2, এবং ক্যাটাগরি 1-এ থাকবে জেআরএফ, লেকচারশিপ অ্যান্ড পিএইচডি। ওই অ্যাপ্লাইড ফর কেয়ারফুলি যখন ফর্ম ফিল আপ করবে সেটা তোমরা দেখে করবে। আমি খুঁজে পেলে এখানে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে রয়েছে। এই দেখো, এখানে ক্যাটাগরি ডিটেলসটা দিয়েছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1-এর মধ্যে যদি তুমি ক্যাটাগরি 1-এ অ্যাপ্লাই করো, তার ক্রাইটেরিয়া কি থাকতে হবে, মানে ওই ক্রাইটেরিয়া কি থাকছে, তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি অ্যাডমিশন একসাথে হবে। যদি ক্যাটাগরি 2-তে তুমি অ্যাপ্লাই করো, তবে তুমি জেআরএফ এর জন্য এলিজেবল নয়, অনলি লেকচারশিপ মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ অ্যান্ড পিএইচডির জন্য এলিজেবল। যদি ক্যাটাগরি 3-তে অ্যাপ্লাই করো, তবে অনলি তুমি পিএইচডির জন্য এলিজেবল। এবার বাকি কন্ডিশন এখানে আগেই ইউজিসি তার প্রোফার্মায় জানিয়ে দিয়েছিল যে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 সেখানে কি হতে চলেছে। 70% ওয়েটেজ আসবে এই সার্টিফিকেট থেকে, 30% আসবে ইন্টারভিউ থেকে, ভাইভা। এই নিয়ে তোমার কোনো হায়ার এডুকেশন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির পিএইচডির যে মেরিট লিস্ট আউট হবে, সেই মেরিট লিস্ট 30% এবং 70% ওয়েটেজ অনুযায়ী হবে, এবং এর ভ্যালিডেশন পিরিয়ড থাকছে 1 ইয়ার। এখনো পর্যন্ত এটাই জানা গেছে। এবার আরো কিছু আমার জানা প্রয়োজন, যে ক্যাটাগরি 1-এ কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণ হচ্ছে ক্যাটাগরি 1-এ অ্যাপ্লাই করার জন্য এজ লিমিটেশন রয়েছে। আনরিজার্ভেড 30 ইয়ার্স এতদিন পর্যন্ত ছিল। আমি যদি ওখানে সম্পূর্ণ বুলেটিন পড়ে দেখিনি, এখন কতটা রয়েছে সেটা দেখতে সিএসআর নেটে এটা 28 ইয়ার আছে। মধ্যে আনরিজার্ভের জন্য তোমার যদি এজ থাকে তুমি এলিজেবল, যদি রিজার্ভ থাকে তবে রিল্যাক্সেশন পাবে। ক্যাটাগরি ওয়াইজ যে রিল্যাক্সেশন সেটা অবশ্যই পাওয়া যায়, ইভেন ফিমেলদের জন্যও মোস্ট প্রবাবলি রিল্যাক্সেশন আছে। ওকে, এইগুলোই আপাতত বোঝার। নেক্সট যদি কিছু আপডেট আসে আরো জানিয়ে দেওয়া হবে।